আমরা এখন জয়পুরের জঙ্গলের কাছে দাঁড়িয়ে আছি। আমরা যাচ্ছি বিষ্ণুপুর। বিষ্ণুপুরে যাওয়ার পথে জঙ্গলটা দেখে আমরা গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়েছি। বাঁকুড়া ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে রওনা হই বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আমার প্রথম পর্বের ভিডিওটি যদি এখনও দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। লিংক নিচে ডেসক্রিপশন বক্স ও ওপরের আই বাটনে দেওয়া রইল। বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দূরত্ব 15 কিলোমিটার, সময় লাগে প্রায় আধ ঘন্টার মতো। বিষ্ণুপুর যাবার পথে পড়ে জয়পুরের জঙ্গল। আমরা আজকে আবার বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি বাঁকুড়া থেকে বিষ্ণুপুর। আমরা আজকে প্রথমে যাব বিষ্ণুপুরের রাসমঞ্চ দেখতে যাব, তারপর ওখান থেকে বাকি সব ঘুরবো। আপনারা কলকাতা থেকে বিষ্ণুপুর সরাসরি গাড়ি নিয়েও আসতে পারেন, সেক্ষেত্রে সময় লাগে প্রায় 4 ঘন্টার মতো। এছাড়া ট্রেনে করে আসতে গেলে হাওড়া বা সাঁতরাগাছি থেকে বিষ্ণুপুরগামী অনেক ট্রেন রয়েছে। দুপাশে ঘন সবুজ জঙ্গলের শোভা দেখতে দেখতে পৌঁছে গেলাম বিষ্ণুপুর। বিষ্ণুপুরে রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের জায়গা। এখানে গাড়ি পার্কিং করে একটি টোটো ভাড়া করে নিলাম, কারণ ছোট ছোট গলিতে গাড়ি নিয়ে ঢোকা মুশকিল। তাই একটি টোটো বুক করে আমরা প্রথমেই গেলাম মদনমোহন মন্দির। পোড়ামাটির এই মন্দিরটি ল্যাটেরাইট পাথরে নির্মিত ভিত্তিবেদির উপর প্রতিষ্ঠিত। মন্দিরটি মল্ল রাজাদের নগরদেবতা মদনমোহনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। মল্লরাজ দুর্জন সিংহ 1694 খ্রিস্টাব্দে এর প্রতিষ্ঠা করেন। মন্দিরের গায়ে নানা ধরনের টেরাকোটার কাজ দেখা যায়, যা দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয়। মন্দিরের সামনের দিকে কৃষ্ণলীলার কিছু দৃশ্য এবং খিলানের উপরের অংশে যুদ্ধের দৃশ্য, দশাবতার ও বিভিন্ন পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে। এই মন্দিরের দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে রয়েছে ত্রিখিলান প্রবেশপথ এবং ছাদে রয়েছে একটি চূড়া। আমরা ঢুকে পড়েছি মদনমোহন মন্দিরে। খুব সুন্দর টেরাকোটার মন্দির। এরপর আমরা চলে যাই বিষ্ণুপুরের রাসমঞ্চ দেখতে। এখানে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। এই টিকিট দেখিয়েই বিষ্ণুপুরের বাকি মন্দিরগুলির দর্শন করা যায়। আমরা এখন চলে এসেছি বিষ্ণুপুরের রাসমঞ্চতে। তাও একটা খুব সুন্দর স্থাপত্য, পোড়ামাটির। ল্যাটেরাইট পাথরে নির্মিত বিশাল ভিত্তিবেদির উপর ইট দিয়ে তৈরি করা হয় এই রাসমঞ্চটি। প্রায় 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এই রাসমঞ্চ। এই রাসমঞ্চের কেন্দ্রস্থলে আছে একটি গর্ভগৃহ। এই গর্ভগৃহের চারিদিকে 3টি সারিতে রয়েছে খিলান সহ প্রবেশপথ। সৌধটি দেখতে অনেকটা পিরামিডের মতো। প্রতি বছর রাস উৎসবের সময় বিভিন্ন মন্দির থেকে বিগ্রহ এনে একসঙ্গে পুজো করা হতো এখানে। রাসমঞ্চ দেখে আমরা চলে যাই মা ছিন্নমস্তার মন্দিরে। এখানে ডালা কিনে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। এখানে মায়ের ভয়ঙ্কর মূর্তি দেখে বেশ ভয়ই লাগে। পুজো দিয়ে আমরা চলে যাই শ্যামরায় মন্দিরে। এই
মন্দিরটিও ইট নির্মিত পঞ্চরত্ন শ্রেণীর মন্দির, যার চারিদিকে ত্রিখিলানযুক্ত বারান্দা ও প্রবেশপথ রয়েছে। মন্দিরের গায়ে রয়েছে টেরাকোটার বিভিন্ন কাজ, কৃষ্ণলীলা, বিভিন্ন পৌরাণিক কাহিনী, রামায়ণ ও মহাভারতের বিভিন্ন ঘটনা এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এরপর আমরা চলে যাই বিষ্ণুপুরের বিশ্ববিখ্যাত শাড়ি বালুচরীর সন্ধানে। আমাদের টোটো ভাই নিয়ে এলো অনুভব নামে এই তাঁতিঘরে। এখানে এসে দেখলাম দোকান তো আছেই, আর তার সাথে এদের বিশাল প্রোডাকশন হাউসও রয়েছে। ভেতরে ঢুকে দেখে নিলাম তাঁতি ভাইরা কিভাবে বালুচরী শাড়ি তৈরি করছে। সত্যি দেখার মতো জিনিস, না দেখলে এনাদের একটি শাড়ি তৈরির পিছনে কতটা পরিশ্রম তা বোঝা যায় না। যাই হোক, শাড়ির দোকানে এসে শাড়ি কিনবো না তা কি হয়, তাই মনের মতো শাড়ি কিনে রওনা হলাম হোটেলের উদ্দেশ্যে। বিষ্ণুপুরে রয়েছে আরো বেশ কিছু স্পট, যা আমরা টোটোতে করে যাওয়ার সময়ই দেখে নিই। সেগুলি হলো দলমাদল কামান, গুমঘর, রাধেশ্যাম মন্দির, জোড়বাংলা মন্দির, বড় পাথর ও ছোট পাথর দরজা। মল্লরাজ বীরসিংহের আমলে তৈরি হয় এই বড় পাথর ও ছোট পাথর দরজা। বিষ্ণুপুর ভ্রমণ করে আমরা সোজা চলে যাই বনলতা রিসর্টে। সেখানে লাঞ্চ সেরে আমরা ফিরে যাই হোটেলে। পরের পর্বে থাকছে বাঁকুড়া থেকে গনগনি ভ্রমণের অভিজ্ঞতা। আমাদের বাঁকুড়া ভ্রমণের দ্বিতীয় পর্বের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।